অ্যামিনিওসেন্টেসিস এমন একটা মেডিকেল টেকনিক যা একদিকে যেমন একটা জীবন বাঁচাতে পারে, ঠিক তেমনি অন্যদিকে জীবন কেড়ে নেওয়ার কারণও হতে পারে। মানে এটা একদিকে আশীর্বাদ, আবার অন্যদিকে একটা বিরাট নৈতিক প্রশ্নচিহ্ন। চলুন এই ডায়াগনস্টিক টুলটা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো অ্যামনিওসেন্টেসিস, যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড টেস্ট বা সংক্ষেপে এএফপিটিও বলা হয়, এটা আসলে একটা বিশেষ মেডিকেল প্রসিজিওর। এর মূল কাজ হলো শিশু জন্মানোর আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা। মানে তার কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যালিটি বা কোনো ধরনের ইনফেকশন আছে কিনা সেটা খুঁজে বের করা। সোজা কথায় গর্ভের শিশুর স্বাস্থ্য সম্পর্কে আগাম জানার এটা একটা বেশ নির্ভরযোগ্য উপায়। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে অ্যামনিওসেন্টেসিস ডায়াগনস্টিক টুল হিসেবে ঠিক কিভাবে কাজ করে, তারপর এর পুরো প্রক্রিয়াটা বুঝব। এরপর দেখব এর আসল উদ্দেশ্য আর এর অপব্যবহারের মধ্যেকার দ্বন্দ্বটা কোথায়, আর সবশেষে এর সাথে জড়িয়ে থাকা নৈতিক দিকগুলো নিয়েও কথা বলব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে। অ্যামনিওসেন্টেসিসকে কেন এত গুরুত্বপূর্ণ একটা ডায়াগনস্টিক টুল বলে মনে করা হয়? এটাকে আসলে গর্ভে থাকা শিশুটির স্বাস্থ্যের দিকে উকি দেওয়ার একটা জানালার মতো ভাবতে পারেন। এই পদ্ধতির মাধ্যমে সরাসরি ভ্রূণের ডিএনএ পরীক্ষা করার সুযোগ পাওয়া যায়। ফলে ডাউন সিনড্রোমের মতো বিভিন্ন জেনেটিক সমস্যা বা অন্য কোনো ক্রোমোজোমাল ত্রুটি আছে কিনা সেটা জন্মের অনেক আগেই ধরা সম্ভব হয়। আর এতে করে অভিভাবকরা সন্তানের স্বাস্থ্য নিয়ে একটা পরিষ্কার ধারণা আগে থেকেই পেয়ে যান। আচ্ছা, এই যে এত সব গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আসলে কিভাবে সংগ্রহ করা হয়? চলুন এর ক্লিনিক্যাল পদ্ধতিটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। প্রক্রিয়াটা কিন্তু খুবই সূক্ষ্ম আর জটিল। এখানে একটা পাতলা সূচ ব্যবহার করে খুব সাবধানে মায়ের জরায়ু থেকে অ্যামনিওটিক ফ্লুইড মানে গর্ভজল সংগ্রহ করা হয়। এই তরলটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যেই ভ্রূণের কোষ ভেসে বেড়ায়, আর ওই কোষের মধ্যেই থাকে তার সমস্ত জেনেটিক তথ্য। পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা কয়েকটা ধাপে ভাগ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। প্রথমত, জরায়ু থেকে অ্যামনিওটিক ফ্লুইডের নমুনা নেওয়া হলো। দ্বিতীয়ত, ওই তরলের মধ্যে যে ভ্রূণের কোষগুলো আছে, যেগুলো মূলত শিশুর শরীর থেকেই ঝরে পড়ে, সেগুলোকে আলাদা করা হয়। আর সবশেষে ল্যাবে সেই কোষগুলো থেকে ডিএনএ বের করে পরীক্ষা করা হয় যে কোনো জেনেটিক সমস্যা আছে কিনা। কিন্তু দেখুন, বিজ্ঞানের প্রায় সব অসাধারণ আবিষ্কারের মতোই এটারও একটা অন্য দিক আছে, একটা অন্ধকার দিক। আর এখানেই এর আসল উদ্দেশ্য আর এর অপব্যবহারের মধ্যেকার দ্বন্দ্বটা চলে আসে। এখানেই আসল সমস্যাটা। একদিকে এই প্রযুক্তির উদ্দেশ্য হল ডাউন সিনড্রোমের মতো মারাত্মক জেনেটিক রোগ নির্ণয় করা, কিন্তু অন্যদিকে এর সবচেয়ে ভয়ঙ্কর অপব্যবহার হচ্ছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করার জন্য। আর তার ফল কি? সুস্থ স্বাভাবিক একটা কন্যা ভ্রূণকে হত্যা করা, যেটাকে আমরা ফিমেল ফিটিসাইড বলি। পরিস্থিতি যে কতটা গুরুতর সেটা এই একটা বাক্য থেকেই পরিষ্কার বোঝা যায়। এখানে সরাসরি বলা হয়েছে যে এই জীবন রক্ষাকারী কৌশলটি কন্যা ভ্রূণকে হত্যা করার মতো একটা ভয়াবহ কাজে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মূলনীতির একদম বিপরীত একটা কাজ। আর এই ব্যাপক অপব্যবহারের কারণে পৃথিবীর অনেক দেশে, আমাদের দেশেও অ্যামনিওসেন্টেসিস ব্যবহার করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা আইনত নিষিদ্ধ। এটা আসলে এই সমস্যার একটা সামাজিক এবং আইনি স্বীকৃতি। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জটিল নৈতিক মোড়ে এনে দাঁড় করায়, যা বিশেষ করে যারা চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য খুব প্রাসঙ্গিক। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, আমরা কিভাবে চিকিৎসাবিজ্ঞানের এই অসাধারণ উদ্ভাবনগুলোর সাথে আমাদের নৈতিক দায়িত্বের ভারসাম্যটা বজায় রাখব। যখন একটা জীবন রক্ষাকারী প্রযুক্তি জীবন কেড়ে নেওয়ার হাতিয়ার হয়ে ওঠে, তখন সমাজ এবং বিশেষ করে ডাক্তারদের দায়িত্বটা ঠিক কী হওয়া উচিত? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে।